সকালের ব্যস্ত রাস্তা বা ওই ট্রাফিক জ্যামের কথা একবার ভাবুন তো। মানে পরিসংখ্যান বলছে যে এই মুহূর্তে যারা অফিসে যাওয়ার জন্য গাড়িতে বা বাসে বসে আছেন তাদের মধ্যে ৮৫% মানুষ এমন একটা গন্তব্যে যাচ্ছেন যা তারা আক্ষরিক অর্থেই অপছন্দ করেন। অফকোর্স, এটা খুব কমন একটা ব্যাপার। রাইট, প্রতি ১০ জনের মধ্যে ৮ বা ৯ জন মানুষ দিনের সবচেয়ে সুন্দর সময়টা এমন একটা জায়গায় কাটাচ্ছেন যাকে তারা একটা ৯টা-৫-এর জেলখানা ছাড়া আর কিছুই মনে করেন না। এই তথ্যটা কিন্তু ভীষণ রকমের অস্বস্তিকর, তাই না? হ্যাঁ, বেশ শকিং একটা ডেটা আসলে। ওকে, চলুন বিষয়টা একটু আনপ্যাক করি, একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আজকের এই গভীর আলোচনায় আমাদের হাতে কোচ হাইটের একটি অত্যন্ত শক্তিশালী স্লাইড ডেক আছে, আর এর সাথে কিছু গবেষণাধর্মী আর্টিকেলও রয়েছে। ম্যাটেরিয়ালগুলো দারুণ। একদম। আজকের আলোচনার মূল মিশনটাই হল আমাদের হাতের কাছে থাকা সবচেয়ে মূল্যবান অথচ ক্ষণস্থায়ী সম্পদ, এই যে সময়, এর পেছনের সাইকোলজিটা বোঝা, আর কিভাবে এই যান্ত্রিক রুটিন থেকে বেরিয়ে এসে একটা সত্যিকারের অর্থবহ জীবন বা একটা লেগেসি তৈরি করা যায়, তার ব্লুপ্রিন্ট আবিষ্কার করা। বিষয়টা সত্যি খুব ইন্টারেস্টিং, কারণ আমরা যখন সম্পদের কথা বলি তখন সাধারণত টাকা, প্রপার্টি বা ইনভেস্টমেন্টের কথাই তো ভাবি। রাইট, সেটাই স্বাভাবিক। কিন্তু সময় এমন একটা সম্পদ যার কোনো নির্দিষ্ট ব্যালেন্স শিট নেই। আমাদের সোর্স ম্যাটেরিয়ালগুলোতে একটা খুব গভীর দার্শনিক আর মনস্তাত্ত্বিক দিকের উপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে যে মানুষ হিসাবে আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি বা সবচেয়ে বড় বোঝাই হলো আমরা আমাদের নিজেদের নশ্বরতা সম্পর্কে সচেতন। হ্যাঁ, আমরা জানি যে আমাদের একটা শেষ আছে। একদম তাই। পৃথিবীর অন্য কোনো প্রাণী এটা নিয়ে ভাবে না, কিন্তু আমরা জানি। আর জন্মের মুহূর্ত থেকেই মানবদেহ আসলে সেই অনিবার্য শেষের দিকেই এগোতে থাকে। ঠিক। আর এখানেই কিন্তু দ্য ড্যাশ বা নামফলকের মাঝের রেখাটার কনসেপ্ট চলে আসে। খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট। সোর্সে এই ব্যাপারটা নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করা হয়েছে। ব্যাপারটা হলো, মানুষ যখন মারা যায় তখন তার কবরের নামফলকের দুটো তারিখ লেখা থাকে, জন্মের তারিখ আর মৃত্যুর তারিখ। রাইট। কিন্তু আসল গল্পটা এই দুটো তারিখের মাঝে থাকা ছোট্ট ওই রেখাটা বা ড্যাশের ভেতরেই লুকিয়ে থাকে। ওই ছোট্ট রেখাটাই হলো একটা মানুষের পুরো জীবনকাল। হ্যাঁ, এবং এই ড্যাশের পেছনের সাইকোলজিটা বুঝতে হলে আমাদের দেখতে হবে মানুষ আসলে সময়কে কিভাবে পারসিভ করে বা দেখে। আমরা সাধারণত জীবনকে একটা লম্বা ঊর্ধ্বমুখী জার্নি হিসাবে ধরে নিই। ভাবি আমাদের হাতে অফুরন্ত সময় আছে। একদম। কিন্তু আমরা এটা বুঝতে ব্যর্থ হই যে ওই ড্যাশ কোনো গ্যারান্টিড বা নিশ্চিত সময়কাল নয়। এটি মূলত একটি সুযোগ, যখন মানুষ বুঝতে পারে না যে এই মাঝখানের সময়টুকু দিয়ে সে কী করবে। তখন সে একটা উদ্দেশ্যহীনতায় ভোগে। আপনি দেখবেন অনেকেই আছেন যারা শারীরিক বয়সের অনেক আগেই মানসিকভাবে বৃদ্ধ হয়ে যান। ও ওয়াও, হ্যাঁ, এটা খুব সত্যি কথা। এর কারণ কিন্তু কোনো শারীরিক অসুস্থতা নয়। এর কারণ হল তাদের ওই ড্যাশ বা জীবনকালটা পুরো উদ্দেশ্যহীন হয়ে পড়েছে। সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখলে উদ্দেশ্যহীনতা মানুষের ভেতরের জীবনী শক্তি বা ড্রাইভকে মেরে ফেলে। এই ড্রাইভ বা জীবনী শক্তির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি এই ড্যাশ বা জীবনকালকে সার্থক করতে চাই, রাইট, তবে আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকাতে হবে। সময় যেন একটা বিশাল আওয়ার গ্লাস বা বালুঘড়ির বালুর মতো, ক্রমাগত ঝরে পড়ছে, আর প্রতিটি বালুকণা যেন এক একটি নিভে যাওয়া স্ফুলিঙ্গ। দারুণ একটা অ্যানালজি। আমরা কি প্রতিদিন সত্যি সত্যি কিছু অর্জন করছি, নাকি কেবল দিনগুলো পার করে দিয়ে নিজেদের আয়ু কমাচ্ছি? প্রতিদিনের ছোট ছোট কাজ মিলেই তো শেষ পর্যন্ত বড় ছবিটা তৈরি হয়। অফকোর্স। সোর্সগুলোতে প্রতিদিন অন্তত 2টি লক্ষ্য বা গোল লিখে রাখার কথা বলা হয়েছে। এর পাশাপাশি জীবনের ব্যালেন্স ধরে রাখার জন্য একটা চমৎকার ত্রয়ী বা 3টি পিলারের কথা বলা হয়েছে: স্বাস্থ্য, কেরিয়ার এবং সম্পর্ক। জর্জ বার্নসের একটা দারুণ কোটেশন ছিল এখানে: আমরা বয়স্ক হওয়া এড়াতে পারি না, কিন্তু আমাদের বুড়িয়ে যেতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, এই 3টি পিলারের মেকানিজমটা কিন্তু একে অপরের সাথে খুব গভীরভাবে যুক্ত। আচ্ছা, প্রথমে যদি স্বাস্থ্যের কথা বলি, আমাদের শরীর হলো সেই প্রাইমারি ইঞ্জিন যা বাকি সব কিছুকে ড্রাইভ করে। এরপর আসে কেরিয়ার, যেখানে আমরা ওই যে শুরুতে বললেন 85% মানুষ অসুখী। রাইট, সেই অস্বস্তিকর ডেটাটা। একদম। যখন কেউ দিনের 8 ঘন্টা এমন একটা কাজ করে যেখানে তার কোনো মানসিক উদ্দীপনা নেই, তখন তার ব্রেন আক্ষরিক অর্থে আন্ডারস্টিমুলেটেড থাকে। এর ফলে একটা ক্রনিক স্ট্রেস তৈরি হয়।
আর ওই স্ট্রেসটা তো নিশ্চয় অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। ঠিক ধরেছেন। আর এই স্ট্রেস সরাসরি প্রভাব ফেলে তৃতীয় পিলারের ওপর, আমাদের সম্পর্কগুলো। যখন ক্যারিয়ারে হতাশা থাকে তখন মানুষ সেই ফ্রাস্ট্রেশন বা হতাশা নিয়ে বাড়ি ফেরে। হ্যাঁ, যা চারপাশের সম্পর্কগুলোকে বিষাক্ত করে তোলে। রাইট। একটি বিষাক্ত পরিবেশ আমাদের মানসিক শক্তি পুরোপুরি শুষে নেয়। এই 3টি পিলারের যে কোনো একটিতে ফাটল ধরলে পুরো ড্যাশের কোয়ালিটি বা জীবনের মান নিচে নেমে যায়। দাঁড়ান, আমি আপনাকে এখানে একটু থামাতে চাই। এই যে আমরা প্রতিদিন রুটিন মেনটেন করার কথা বলছি, খাতায় প্রতিদিন ছোট ছোট দুটো গোল লিখে রাখার কথা বলছি, বাস্তব জগতে যারা এই 85% অসুখী ব্র্যাকেটে আছেন, যারা মাস শেষে বাড়ি ভাড়া মেটাতে বা ইনফ্লেশনের সাথে পাল্লা দিতে হিমশিম খাচ্ছেন, রাইট। তাদের কাছে এই রুটিন তো আরেকটা নতুন জেলের মতো মনে হতে পারে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটা একঘেয়ে কাজ করার পর আবার নতুন করে গোল সেট করাটা তো অত্যন্ত যান্ত্রিক একটা প্রসেস। বুঝতে পারছি। এই একঘেয়েমিটা মানুষ ভাঙবে কিভাবে? লক্ষ্যগুলো তখন কেবল একটা টু ডু লিস্ট বা করণীয় তালিকার মতো মনে হয়, যা ব্রেনের উপর উল্টো বাড়তি প্রেশার ফেলে। এই একঘেয়েমি থেকে বের হওয়ার জন্য সাইকোলজিতে যেটাকে কগনিটিভ রিফ্রেমিং বলা হয়, সেটা খুব জরুরি। কগনিটিভ রিফ্রেমিং মানে দৃষ্টিভঙ্গি বদলানো। রাইট। মানে হলো আপনি কাজটাকে কিভাবে দেখছেন তা বদলে ফেলা। আর এই রিফ্রেম করার জন্যই আমাদের একটি গভীর তাড়না বা জ্বালানি প্রয়োজন, সোর্স মেটেরিয়াল যাকে বলছে জীবনের কেন বা ওয়াই। আচ্ছা, দ্য ওয়াই। হ্যাঁ, যখন কেউ জানে যে সে কেন কাজটা করছে, তখন তার ব্রেনের ডোপামিন পাথওয়ে বা রিওয়ার্ড সিস্টেম ভিন্নভাবে কাজ করে। ইন্টারেস্টিং। তখন প্রতিদিনের ছোট ছোট ওই বোরিং কাজগুলো আর জেলখানা মনে হয় না, বরং সেগুলোকে মনে হয় একটি বড় লক্ষ্যের দিকে যাওয়ার এক একটি সিঁড়ি। ওকে, ঠিক এই জায়গাটাতেই ব্যাপারটা রিয়েলি ইন্টারেস্টিং হয়ে ওঠে। জীবনের এই কেন বা উদ্দেশ্য খুঁজে পাওয়া নিয়ে কোচ হাইটের সোর্সে একটা অদ্ভুত এবং গভীর কথা বলা হয়েছে। ওই কান্নার ব্যাপারটা, তাই তো? হ্যাঁ, বলা হয়েছে মানুষের জীবনের হোয়াই বা উদ্দেশ্য যদি তাকে না কাঁদায়, তবে সেটি তার প্রকৃত উদ্দেশ্য নয়। মানে একটা উদ্দেশ্য কতটা গভীর হলে তা মানুষের চোখে পানি আনতে পারে। কারণ সাধারণ লক্ষ্য আর প্রকৃত উদ্দেশ্যের মধ্যে একটা বায়োলজিক্যাল এবং ইমোশনাল পার্থক্য আছে। একটু বুঝিয়ে বলবেন? ধরুন একটা সাধারণ লক্ষ্য, যেমন প্রমোশন পেতে হবে বা একটা নতুন গাড়ি কিনতে হবে, এগুলো মানুষকে সাময়িক আনন্দ দিতে পারে। হ্যাঁ, ডোপামিন হিট দেয় হয়তো। রাইট। কিন্তু কান্নার সম্পর্ক হল মানুষের গভীরতম আবেগের সাথে। উদ্দেশ্যটি এতটাই বড় এবং নিঃস্বার্থ হওয়া উচিত যা কাউকে তার নিজের গণ্ডির বাইরে নিয়ে যায়। যেমন ধরুন এমন একটা উদ্দেশ্য যা পুরো একটা বংশধারা বা ফ্যামিলি ট্রিকে বদলে দিতে পারে। কিন্তু এই যে কাঁদানোর মতো ওয়াই খোঁজার কথা বলছি, এটা কি একটু বেশি প্রিভিলেজড বা বিলাসী চিন্তাভাবনা হয়ে গেল না? কিভাবে? আমি বলতে চাইছি, একজন সাধারণ মানুষ যার হয়তো কালকের বাজারের টাকা নিয়ে চিন্তা করতে হচ্ছে, সে কিভাবে এত বড় দার্শনিক হোয়াই নিয়ে ভাববে? এটা কোনো বিলাসী চিন্তা নয়, বরং এটাই হলো সার্ভাইভাল বা টিকে থাকার সবচেয়ে বড় অস্ত্র। ইতিহাস ঘাটলে দেখবেন সবচেয়ে শক্তিশালী ওয়াইগুলো তৈরি হয়েছে সবচেয়ে কঠিন পরিস্থিতি থেকেই। পয়েন্ট। চরম দারিদ্র্য বা কষ্টের মধ্যে থাকা একজন মানুষের ওয়াই হতে পারে, আমি আমার পরিবারের দারিদ্র্যের এই চক্রটা বা সাইকেলটা চিরতরে ভেঙে দেব, যাতে আমার পরবর্তী প্রজন্মকে এই কষ্ট না করতে হয়। ওয়াও, হ্যাঁ, এটা সত্যিই খুব পাওয়ারফুল। রাইট। যখন এই লেভেলের একটা ইমোশনাল ড্রাইভ থাকে, তখন চরম ক্লান্তির মুহূর্তেও মানুষ হাল ছাড়ে না, কারণ তখন লড়াইটা শুধু নিজের জন্য থাকে না, লড়াইটা একটা পুরো প্রজন্মের ভবিষ্যৎ বদলানোর জন্য হয়ে দাঁড়ায়। এটি মানুষকে বিছানা থেকে টেনে তোলে। অসাধারণ। আর এই ইমোশনাল ড্রাইভ বা আবেগের গভীরতাটাকে কাজে লাগানোর জন্য সোর্সগুলোতে একটি চমৎকার প্র্যাকটিক্যাল সূত্রের কথা বলা হয়েছে, ওপিপি বা ওপিপি সূত্র। প্যাশন, অপরচুনিটি আর পারপাস। একদম, প্যাশন প্লাস অপরচুনিটি ইকুয়ালস টু পারপাস। আমার কাছে এই ফর্মুলাটা খুব লজিক্যাল মনে হয়েছে। যদি একটু মেকানিক্যাল উপমা দিয়ে বলি, হ্যাঁ বলুন। প্যাশন হলো একটা গাড়ির বিশাল শক্তিশালী ইঞ্জিনের মতো, যা হয়তো গ্যারেজে বসে প্রচণ্ড শব্দে গর্জন করছে, কিন্তু কোথাও যাচ্ছে না। রাইট। আর অপরচুনিটি বা সুযোগ হলো সেই ট্রান্সমিশন সিস্টেম, যা ইঞ্জিনের শক্তিটাকে চাকার সাথে যুক্ত করে। যখন এই দুটো একে অপরের সাথে কানেক্টেড হয়, তখনই আমরা পারপাস বা উদ্দেশ্য নামক আসল ট্র্যাকশনটা পাই, আর গাড়িটা সামনের দিকে এগোতে শুরু করে।
একদম পারফেক্ট মেটাফোর। আমরা যদি এই মেকানিজমটা বিশ্লেষণ করি, প্যাশন হলো আমাদের ভেতরের আগুন। আমরা স্বভাবগতভাবে যা করতে ভালোবাসি। হুম। কিন্তু শুধু প্যাশন থাকলেই তো হয় না। সোর্স খুব পরিষ্কারভাবে বলছে এই প্যাশনটাকে পৃথিবীর কোনো একটি বাস্তব প্রয়োজনে বা সুযোগের সাথে যুক্ত করতে হবে। মানে অপরচুনিটির সাথে। রাইট। ধরুন কারো খুব ভালো ছবি আঁকার প্যাশন আছে, কিন্তু সে যদি সেটা নিজের ঘরের মধ্যেই আটকে রাখে, তবে সেটা কেবল একটা শখ হয়েই থাকবে। হ্যাঁ, তাতে তো আর পারপাস সার্ভ হচ্ছে না। একদম। কিন্তু যখন সে সেই ছবি আঁকার স্কিল দিয়ে কোনো একটা সামাজিক সমস্যা তুলে ধরে বা অন্য কোনোভাবে সমাজের কোনো কাজে আসে, তখন সেটা পারপাস বা উদ্দেশ্যে পরিণত হয়। রাইট। প্যাশন ছাড়া সুযোগ হলো স্রেফ একটা বোরিং কাজ, আর সুযোগ ছাড়া প্যাশন হলো শুধুই হতাশা। এই দুটোর মিলনই হলো সার্থকতা। এবং যেদিন আমরা এই সার্থকতা বা পারপাস খুঁজে পাই, সেদিন থেকে আমাদের ওই ড্যাশের হিসাব সম্পূর্ণ বদলে যায়। সোর্সগুলো এই জায়গায় এসে একটি খুব শক্তিশালী কনসেপ্টের অবতারণা করেছে। লিগ্যাসির বিষয়টা। হ্যাঁ, স্থায়ী লিগেসি বা এমন কিছু রেখে যাওয়া যা সহজে মুছে যাবে না। এখানে একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে, পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় নামের নিচে যেন ব্যবহৃত হয়নি বা নট ইউজড আপ কথাটি লিখতে না হয়। এই কনসেপ্টটা আমাকে আসলেই অনেকক্ষণ ভাবিয়েছে। নট ইউজড আপ। ভাবানোর মতোই বিষয়। এই নট ইউজড আপ কথাটির মানে হল একজন মানুষের ভেতরে প্রচুর সম্ভাবনা ছিল, অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু সে কোনো রিস্ক নেয়নি। নিজের প্যাশনকে কাজে লাগায়নি। রাইট। এবং নিজের সম্ভাবনাগুলোকে ভেতরে রেখেই পৃথিবী থেকে চলে গেছে। কোচ হাইট এখানে বোঝাতে চেয়েছেন আমাদের লক্ষ্য হওয়া উচিত নিজের পূর্ণ সম্ভাবনাকে একেবারে শেষ বিন্দু পর্যন্ত ব্যবহার করা। একেবারে শেষ পর্যন্ত। হ্যাঁ, নিজের সবটুকু সামর্থ্য, মেধা এবং আবেগকে পৃথিবীর মঙ্গলে বিলিয়ে দিয়ে একেবারে শূন্য হয়ে বিদায় নেওয়াটাই হল প্রকৃত লিগেসি। কিন্তু এখানেও সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন আসতে পারে। লিগাসি শব্দটা শুনলেই তো মনে হয় বিশাল কোনো সাম্রাজ্য তৈরি করতে হবে, বা ইতিহাসের নাম লেখাতে হবে, বা কোনো যুগান্তকারী আবিষ্কার করতে হবে। এটা একটা কমন মিসকনসেপশন। রাইট। হ্যাঁ। আমরা যারা সাধারণ মানুষ, তারা এই পদচিহ্ন রেখে যাওয়ার ব্যাপারটা কিভাবে দেখব? লিগ্যাসি মানেই যে ইতিহাসের পাতায় নাম লেখাতে হবে, বিষয়টা মোটেও তেমন নয়। সোর্স ম্যাটেরিয়ালের আলোকে যদি বলি, লিগ্যাসির আসল প্রশ্নটি হল এই পৃথিবীতে কারো অস্তিত্ব ছিল বলে আশেপাশের কি পরিবর্তন হয়েছে। মানে ইম্প্যাক্ট কোথায়? একদম। সে না থাকলে এই মহাবিশ্বের বা অন্তত তার চারপাশের ছোট্ট জগৎটার কি ক্ষতি হতো বা কি ঘটত না। এই যে কাউন্টার ফ্যাকচুয়াল বা বিপরীত চিন্তাটা, এটাই হলো লিগ্যাসির ভিত্তি। অর্থাৎ ব্যাপারটা হতে পারে একজন খুব সাধারণ স্কুল শিক্ষকের গল্প, যিনি হয়তো এমন কিছু ছাত্র তৈরি করে গেছেন যারা সমাজ বদলাচ্ছে। রাইট। অথবা একজন বাবা বা মায়ের গল্প, যিনি হয়তো নিজের জীবনের সব কষ্ট বুকে চেপে তাদের সন্তানদের জন্য এমন একটা নিরাপদ পরিবেশ তৈরি করে দিয়েছেন যা আগের কোনো প্রজন্ম পায়নি। ঠিক তাই। এটি কোনো অহংকার বা নিজের নাম জাহির করার বিষয় নয়। লিগ্যাসি হল নিজের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে অন্যের জীবনে একটি ইতিবাচক বদল আনার মানবিক দায়িত্ব। অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি। যখন কেউ ওপিপি সূত্রের মাধ্যমে নিজের প্যাশনকে সুযোগের সাথে মিলিয়ে একটা শক্তিশালী কেন বা উদ্দেশ্য খুঁজে পায়, তখন তার প্রতিদিনের কাজগুলো এমনিতেই একটা লেগাসি তৈরি করতে শুরু করে। রাইট। তখন তার জীবনের ওই ছোট ড্যাশ আর শুধু দুটো তারিখের মাঝখানের একটা দাগ থাকে না, সেটা হয়ে ওঠে একটা ইন্সপায়ারিং গল্প। সত্যি বলতে, আজকের সোর্স মেটেরিয়ালগুলো আমাদের দৈনন্দিন জীবনের একঘেয়েমিকে সম্পূর্ণ নতুন একটা লেন্স দিয়ে দেখতে বাধ্য করেছে। আমরা দেখলাম কিভাবে সময়ের মূল্য বুঝতে হয়, কিভাবে প্রতিদিনের ছোট ছোট লক্ষ্যের মাধ্যমে স্বাস্থ্য, কেরিয়ার ও সম্পর্কের ব্যালেন্স ধরে রাখতে হয়। একদম। আমরা এটাও বুঝলাম যে শুধু রুটিন ফলো করাই যথেষ্ট নয়, এর পেছনে ডোপামিন বা ড্রাইভ তৈরি করার জন্য একটা গভীর আবেগঘন কেন বা উদ্দেশ্য দরকার। আর যখন আমরা প্যাশন আর অপরচুনিটিকে মেলাতে পারি, তখনই আমরা নিজেদের সম্ভাবনাকে পুরোপুরি ব্যবহার করে এমন কিছু রেখে যেতে পারি যা আমাদের অবর্তমানেও পৃথিবীতে থেকে যাবে। এবং এই পুরো যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সচেতনতা। হ্যাঁ। আপনি যে 85% মানুষের কথা দিয়ে শুরু করেছিলেন, হ্যাঁ। তারা অসুখী কারণ তারা এই সচেতনতা হারিয়ে ফেলেছেন। যেদিন আমরা বুঝতে পারব যে আমাদের সময় সীমিত এবং আমাদের একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে, সেদিন থেকেই ওই রুটিন বা কাজ আর বোঝা মনে হবে না। চমৎকার বলেছেন।
আজকের এই গভীর আলোচনা থেকে বিদায় নেওয়ার আগে একটা নতুন দিক থেকে পুরো বিষয়টা ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। একবার কল্পনা করুন, আজ থেকে অনেক বছর পর সমুদ্রের তীরে হাঁটছেন। আপনার রেখে যাওয়া পদচিহ্নগুলো ঢেউ এসে মুছে দিচ্ছে। কিন্তু আপনি এমন কিছু কাজ করে গেছেন যা মানুষের মনে খোদাই করা আছে, যা কোনো ঢেউ মুছতে পারবে না। দারুণ একটা ইম্যাজিনারি। রাইট? আমরা এতক্ষণ অন্যের জন্য কি রেখে যাব তা নিয়ে কথা বললাম। কিন্তু একবার আমাদের প্রাত্যহিক জীবনের দিকে যদি তাকাই, যদি আজ কেউ কারো গত ৩০ দিনের ব্যাংক স্টেটমেন্ট এবং প্রতিদিনের ক্যালেন্ডার বা রুটিনটা হাতে নেয়, তবে কি তারা বলতে পারবে সেই মানুষটার জীবনের গভীর কেন বা উদ্দেশ্যটি আসলে কি? প্রতিদিনের সময় আর অর্থ কি সত্যিই সেই মূল উদ্দেশ্যের সাথে মিলছে, নাকি সেগুলো কেবল ওই ৮৫% মানুষের মতো উদ্দেশ্যহীনভাবে দিন পার করার প্রমাণ দিচ্ছে? এটা সত্যি আত্মবিশ্লেষণ করার মতো একটা চমৎকার এবং ধারালো প্রশ্ন। আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোই শেষ পর্যন্ত বলে দেয় আমরা আসলেই কি চাই। একদম। একটু ভেবে দেখুন, ক্যালেন্ডারের প্রতিটি দিন কি লেগেসি তৈরি করছে, নাকি কেবল আয়ু কমাচ্ছে? যদি আজ রাতেই জীবনের সময় ফুরিয়ে যায়, তবে আগামীকালের পৃথিবীতে রেখে যাওয়া সেই মুছতে না পারা পদচিহ্নটি কি হবে? ড্যাশের গল্পটা বোধহয় আজ থেকেই নতুন করে লেখা শুরু করার সময় এসেছে। একদমই তাই। আশা করি আজকের এই আলোচনা আমাদের প্রতিদিনের জীবনকে নতুনভাবে সাজাতে কিছুটা হলেও সাহায্য করবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।